গোষ্ঠীকে নিয়ে এরকম একটি গঠনমূলক গবেষণা করার জন্য আমাদের সমগ্র বাংলাদেশে এই হরিজন জনগোষ্ঠীর সবচেয়ে বড় যে প্রবলেমটা, সেই সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশে আমাদের এই হরিজন জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতিটি এখনো নেই। রোহিঙ্গাদের একটা পরিচয় আছে, তারা রোহিঙ্গা, কিন্তু আমরা সমগ্র বাংলাদেশে প্রায় 16 লক্ষ হরিজন সম্প্রদায়ের মানুষ, তাদের সাংবিধানিক স্বীকৃতি নেই। সেই কারণে আমরা না আদিবাসী, না আমরা রোহিঙ্গা। আমাদের স্মার্ট কার্ড আছে, আমরা ভোট দিতে পারি, কিন্তু রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আমরা ঠিকমতো পাই না। সারা বাংলাদেশে আরেকটু প্রবলেম হচ্ছে নীলফামারী সহ আবাসনের যে সমস্যাটা, এটা একেবারে প্রখর। আবাসন ছোট্ট একটা জায়গার মধ্যে, ঢাকা মিরন জিল্লা থেকে শুরু করে পঞ্চগড়ের সেই বস্তি পর্যন্ত সারা বাংলাদেশে দেখা যায় হরিজন কলোনিগুলো খুবই ছোট্ট একটা জায়গার মধ্যে, এবং কি একটা রুমের মধ্যে 10 জন 15 জন থাকতে হয়, পালা করে ঘুমাতে হয়। নেই কোনো স্যানিটেশনের ব্যবস্থা, নেই কোনো স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা নেই। সেই মানুষগুলো খুবই মানবতর জীবনযাপন করছে। আশেপাশে অনেকেই থাকে, কিন্তু এই দৃশ্যগুলো কারো চোখে পড়ে না। তার উপর আবার অনেক জায়গায় দেখা যায় যে কেউ যদি জমি কিনে, সেই জমিতে অনেক সময় জমি কিনতে পারে না। আশেপাশে কমিউনিটির লোকজন সেটাকে বিরোধিতা করে যে হরিজন সম্প্রদায় সেখানে জমি কিনতে পারবে না। কর্মসংস্থান, সারা বাংলাদেশে হরিজন জনগোষ্ঠী কর্মসংস্থানের একেবারে একটা ঝুঁকির মধ্যে আছে, অস্তিত্ব বিলীনের পর্যায়ে আছে। সিটি কর্পোরেশন থেকে শুরু করে পৌরসভা পর্যায় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পারি যে হরিজনদের যে কর্মটা, সেই কর্মটা এখন শুধুমাত্র তাদের মধ্যে সীমাবদ্ধ নেই। একটা সময় ছিল হরিজনদেরকে ডেকে ডেকে সেই কাজগুলো করানো হতো, কিন্তু এখন মেইন স্ট্রিম থেকে শুরু করে সকল ধর্মের মানুষ সেই কাজগুলোতে যুক্ত হচ্ছে। এবং আরেকটি বৈষম্য দেখতে পাই আমরা, মজুরি বৈষম্য। অন্য সম্প্রদায়ের মানুষ সেম কাজ করে বেশি বেতন পায়, কিন্তু সেম কাজটা যখন আমাদের হরিজন সম্প্রদায়ের মানুষ করতেছে, তার বেতনটা অনেক কম। অন্য সম্প্রদায়ের মেইন স্ট্রিম যারা আছে, তাদের বেতন, তাদের চাকরি হচ্ছে স্থায়ী যেই সেক্টরগুলোতে, যেমন ধরি যে ময়লা ফেলানো বা ট্রাকের কাজ, ট্রাকে ময়লা তোলা, ড্রেন পরিষ্কার করা, তাদের বেতন বেশি এবং তাদের চাকরিগুলো স্থায়ী হয়। তারা বছরে 2টা বোনাস পায়, এবং খুবই লজ্জাজনক বিষয় যে সেটা হচ্ছে মাত্র 2000-3000 টাকা মাসিক বেতন পৌরসভাগুলোর। রংপুর সিটি কর্পোরেশনেরও এই অবস্থা, মাত্র 2200 টাকা বেতনে চাকরি করতে হয়। তো সিটি কর্পোরেশন যদি এই অবস্থা হয়, তাহলে পৌরসভাগুলো কি অবস্থা আপনারা একটু ভেবে দেখবেন। আর যদি কোনো বোনাস দেওয়া হয়, তাহলে সেটা আবার পরবর্তী মাসে কর্তন করা হয়। নীলফামারী সহ আরো অন্যান্য যে জেলাগুলো আছে সেইখানকার এই অবস্থা। এই মানুষগুলোর পুনর্বাসন করার জন্য সরকারের কোনো সুদৃষ্টি আমরা দেখতে পাই না। এই মানুষগুলো মাদকের সাথে জড়িত। এই মাদকগুলো, হরিজন কলোনিগুলো মাদকের একটা আখড়া। আমরা শুধু বলি যে হরিজনকে দোষারোপ করি, কিন্তু এর পিছনে কিন্তু অনেক বড় বড় রাঘব গোয়াল্লা আছে। তাদেরকে কেউ ধরে না, তাদেরকে কেউ বিষয়টা শুধুমাত্র কয়েকটা রেট দিয়ে ধরে নিয়ে গিয়ে এই সমস্যাটার সমাধান হচ্ছে না। মাদক, জুয়া, বাল্যবিয়ে, এই যে জিনিসগুলো থেকে মানুষ, আমাদের যে একটা সচেতনতা দরকার রাষ্ট্র থেকে। রাষ্ট্র হচ্ছে একটি সূর্যের মতো, সূর্য যেমন সব জায়গায় সমান আলো দেয়, তেমনি রাষ্ট্র যদি আমাদের এই কমিউনিটিগুলোতে, আমাদের এই বস্তিগুলোতে রাষ্ট্রের সেই আলো পৌঁছায় না। আজকের এই সেমিনারের মাধ্যমে আমি বলতে চাচ্ছি, আমরা কবে এই রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করব, কবে রাজনৈতিকভাবে, এবং আমরা কবে সাংবিধানিক স্বীকৃতি পাবো। আমাদের আরেকটি বিশাল একটা জনসংখ্যা নারী, নারীদের কর্মসংস্থান, নারীদের স্যানিটেশন, নারী এবং শিশুরা অনেক পিছিয়ে। নারীদের সচেতনতা, এই রিসার্চের মাধ্যমে আপনারা দেখতে পেলেন যে আসলে আমাদের কমিউনিটিগুলোতে নারীদের কথা বলার, ভয়েস রেইজ করার মতো কোনো স্কোপ একেবারে সীমিত। শিক্ষা বলি, স্বাস্থ্য বলি, সব দিক দিয়ে আমাদের নারীরা এখনো অনেক পিছিয়ে রয়েছে। আমাদের যে প্রতিভাগুলো আছে, আমাদের দেখা যায় যে বেশিরভাগই ছেলেমেয়েরা মাল্টি ট্যালেন্টেড, কিন্তু তাদের প্রতিভা বিকাশ করতে পারে না। ড্রপ আউট একটা অনেক বড় সমস্যা। কৃষ্টি কালচারগত কারণে, অভাব, দরিদ্রতার কারণে স্কুলের গেট পর্যন্ত গেলেও তারা টিকে থাকতে পারে না। প্রতিনিয়ত তারা ঝরে পড়ছে, প্রতিনিয়ত তারা তাদের প্রতিভাগুলো বিলীন হয়ে যাচ্ছে। প্রতিভাগুলো বিকাশ করার জন্য, প্রতিভাগুলোকে ফুটিয়ে তোলার জন্য যে সাপোর্ট দরকার, সেটা হচ্ছে না। এবং সরকারি চাকরির একটা কথা বলি, আমরা জানি সবাই যে সরকারি চাকরিতে সুযোগ খুবই কম। তার মধ্যে আবার ওইখানে লিখিত পরীক্ষা হয়। যেই মানুষটা টয়লেট পরিষ্কার করবে, সে ইংরেজি প্যারাগ্রাফ লিখে কি, ইংরেজি প্যারাগ্রাফ তাকে লিখতে হবে। তাকে বলতে হবে যে
প্যারাগুয়ের রাজধানীর নাম কি, তাকে জানতে হবে আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন। এটা আমাদের তো শুরু থেকেই শিক্ষা থেকে বঞ্চিত। সেই মানুষগুলোর সাথে পরীক্ষা হলে কম্পিটিশন করে, অনেক সময় দেখা যায় অনেক শিক্ষিতরা ওই ওই পরীক্ষা হলে বসছে পরীক্ষা দিতে, আর আমার তো ম্যাক্সিমাম জনগোষ্ঠীর শিক্ষার হার খুবই কম। সেই কম্পিটিশনে আমরা আর সেই সরকারি সুযোগগুলোও পাচ্ছি না। বিকল্প পেশায় যাওয়ার জন্য সে তেমন কোনো আমাদের সাপোর্ট বা সেই ধরনের টেকনিক্যাল সাপোর্ট আমাদের নেই। তো এই যে আমাদের সমগ্র বাংলাদেশে আমাদের হরিজন জনগোষ্ঠী প্রায় 17 লক্ষ হরিজন জনগোষ্ঠী যুগের পর যুগ ধরে এই প্রায় 150 বছর ধরে, এবং পরবর্তীতে আর যে কতদিন এভাবে চলবে আসলে সেটার কুল কিনারা আমরা জানি না। তো আমি আজকের এই সেমিনারের মাধ্যমে যে চিত্রগুলো তুলে উঠেছে এটা আমাদের বাস্তব। আমরা পুরো শহর পরিষ্কার করি, কিন্তু আমরা যে জায়গাগুলোতে বসবাস করি সেটা ময়লা আবর্জনা নর্দমা এইভাবে খুব অস্বাস্থ্যকর, এবং সরকারি জায়গা যে কোনো সময় আমরা উচ্ছেদের মধ্যে হুমকির মধ্যে থাকি। আমাদেরকে মানুষ কিছু কিছু জায়গায় কোনো পুনর্বাসনের কোনো বিকল্প ব্যবস্থা ছাড়াই সরাসরি উচ্ছেদ করা হয়, কোনো নোটিশ দেওয়া হয় না, সরাসরি উচ্ছেদ করা হয়। সেই মানুষগুলো কোথায় থাকবে? তাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা নেই। আর আমি আজকে এই সেমিনারের মধ্যে আরেকটা কথা বলতে চাই, অনেক জায়গায় আবাসনে দেখা যায় আমাদেরকে ফ্ল্যাট বাড়ির পরিকল্পনা করা হচ্ছে। আবাসনের একটি ধারা অনুযায়ী ছিল যে বিশেষ জনগোষ্ঠীর জন্য আবাসনে বিশেষভাবে আবাসন তৈরি করারও কিন্তু প্রক্রিয়া চলমান থাকতে পারে। সেই জায়গা থেকে আমি বলতে চাই এই ফ্ল্যাট বাড়িগুলো কিন্তু আমাদের জন্য সুইটেবল না। আমাদের জনগোষ্ঠী কিন্তু ওইভাবে বসবাস করতে আগ্রহী না। তাদেরকে যদি মাটিতেই ব্যবস্থা করা যেত, মাটিতে থেকে, যেমন আবাসনের যে অন্যান্য আশ্রয়ণ প্রকল্পগুলো আছে, তাদের ঘরও থাকবে, তারা কৃষিকাজও কিছু করতে পারবে, কিছু নিজেই কিছু হাঁস মুরগি গরু ছাগল পালন করতে পারবে, তাহলে এইভাবে আমি মনে করি তাদের উন্নয়নটা, তাদের জীবিকাটা আরো সুন্দর হবে। এই ফ্ল্যাট বাড়িগুলো যদি পরবর্তীতে দেওয়াও হয় তাহলে কিন্তু তাদের জীবনটা একবারে গিঞ্জির মতো একটা অবস্থা হবে। সেটা অন্যান্য যেই জায়গাগুলোতে ফ্ল্যাট বাড়ি দেওয়া হয়েছে আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে সেই আপনারা বুঝতে পারবেন কি রকম একটা বিচ্ছ অবস্থা। তারপর 6 তলা 7 তলাতে কেউ উঠতে চায় না। সেই মানুষগুলোর তারা চায় না, তাদের জন্য কিন্তু ওইটা তারা অভ্যস্ত না। এজন্য আমি আজকে যদি আমাদের আবাসনের ব্যবস্থা করা হয়, আমি মনে করি যে আমরা মনে করি এবং অনেকের সাথে কথা বলে এটা আমার মনে হয়েছে সবাই আমরা মাটিতেই থাকতে চাই। এবং আর একটা দুঃখের বিষয় হচ্ছে আমার নীলফামারী সদরে একটি আবাসন দেওয়া হয়েছে হরিজনদের, কিন্তু এই এখন পর্যন্ত কোনো কাগজপাতি কোনো ডকুমেন্ট নাই, লিগাল কোনো ডকুমেন্ট দেওয়া হয় নাই। নীলফামারী টুপোমারি জায়গাটার নাম, সেখানে হরিজন প্রকল্প যেটা দেওয়া হয়েছে সেখানে কোনো লিগাল ডকুমেন্ট বা তাদেরকে চাবি বুঝাইয়ে দেওয়া হয়নি, কোনো লিগাল ডকুমেন্ট নাই। যে কোনো সময় তারাও এখানে হুমকির মুখে আছে। তো আমি সকলকে ধন্যবাদ জানাই আজকের এইরকম একটি সেমিনার আসার জন্য এবং আয়োজন করার জন্য, এবং আমাদের এই প্রান্তিক জনগোষ্ঠীর ভয়েসগুলো তোলার একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবং সর্বশেষ যে চাহিদাটা বা যে দাবিটা হচ্ছে আমাদের হরিজনদের জাতীয় স্বীকৃতি, সাংবিধানিক স্বীকৃতিটি আমাদের খুবই প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।